নিধি আমার ভাইটার প্রবল আত্মসম্মানবোধ, সম্মানে আঘাত করে এমন কিছু হলে সে কাজ করে দেখায়। দেখবে শিমুল আর পুষ্প এমন কিছু করবে যে সবাই চমকে যাবে। নিধি আনমনে বলে, তাই যেন হয়। শওকত হাওলাদারের চেয়ারম্যান অফিসে বিরোধী দলের লোক আক্রমণ করেছে। এতদিন শিমুল ছিল বিধায় কেউ চোখ তুলে তাকানোর সাহস পায়নি। যেই না শিমুলের চলে যাওয়ার খবর শুনেছে, অমনি তির্যক কথা হাতাহাতি আজ শেষ পর্যায়ের অফিস ভাঙচুর থেকে মারামারিতে গিয়ে ঠেকেছে। শিমুল নেই বিধায় তিয়াসও আসে না। শিমুল আর তিয়াসই সব বিষয়ে সামলিয়েছে। শওকত হাওলাদারের মাথায় ইটের বাড়ি লেগে ফেটে গিয়েছে, সেখান থেকে গল গলিয়ে রক্ত বেরোচ্ছে। মজিব হাওলাদার তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। পেশাকা দৌড়ে এসে এসব দেখে, হাহাকার করে বলল, শিমুল্লাই এই প্যাচ লাগাই গেছে। ওরে শিমুল্লাই রে, কি সর্বনাশ করে গেলি। শওকত হাওলাদার বিরক্ত হয়। শিমুল এসব করবে কেন? বরং শিমুল নেই তাই তো বিরোধী দলের লোক এত ঝামেলা করার সাহস পেল। শিমুল থাকলে এসব হওয়ার কোনো চান্সই ছিল না। শওকত হাওলাদার চোখ বন্ধ করে ভীষণভাবে শিমুলের প্রয়োজনীয়তা অনুভব করে। পেশাকারকে ধমকে বলে, এত ঘ্যান ঘ্যান করো না তো, যাও। শওকত হাওলাদারের এই অবস্থা রাবিয়া কাছেও আসে না, দূর থেকে দাঁড়িয়ে দেখে আর হাসে। শিমুলের অভাব বোঝা মাত্র শুরু, সামনে যে আরো কি কি হবে তা দেখার বিষয়। তার শিমুল এই অহংকারীদের ছোঁয়া থেকে বেরিয়ে গেছে, তাতেই তিনি খুশি। হোক একটু কষ্ট, তারপরেও শিমুল ভালো থাক, সুখে থাক। শিমুল আজকে 2টা টিউশনি পেয়েছে। গার্মেন্টসের কর্মীর সাথে কথা বলার এক পর্যায়ে উনি ব্যবস্থা করে দিয়েছে। 2টা টিউশনি থেকে 3000 টাকা আসবে। সেই খবরে তার মনটা খুবই খুশি। তার উপরে আজকে বেতন পেয়েছে, ওভারটাইম সহ মোট 9000 টাকা। বেতনটা পাওয়ার পর সারা মাসের কষ্ট গালিগালাজ সব ভুলে গিয়েছে। ফুরফুরে মেজাজে বাসার বাজার করেছে। খুশিতে বইয়ের জন্য একটা কালো সুতির শাড়ি কিনে ফেলেছে। বাজার থেকে বাসায় আসার পথে শপিং ব্যাগ ফাঁকা করে অনেকবার শাড়িটা দেখেছে আর হাসছে। এই 2 মাসে বউকে কিচ্ছু দেওয়া হয়নি, এই শাড়িটা দেখলে নিশ্চয়ই খুশি হবে। পুষ্প বাজার খুলে সাথে শাড়ি দেখে ঠিকই খুশি হয়, কিন্তু অভাবের কথা মনে হতেই শাসিয়ে বলে, কি দরকার শাড়ি আনার? আমার কি কাপড় নেই? কতগুলো শাড়ি। শিমুল গামছা হাতে উঠে দাঁড়ায়। বাথরুমে যেতে যেতে বলল, আমার ইচ্ছা করলো তাই। শিমুল চলে গেলে পুষ্প বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে শাড়িটা কাঁধে ধরে আয়নার সামনে দাঁড়ায়। শিমুলের কালো পছন্দ, আর পুষ্পকেও কালোতে বেশি মানায়। পুষ্প মিটিমিটি হাসে। শিমুল দরজার ফাঁক করে এই দৃশ্য দেখে আবারও দরজা লাগিয়ে দেয়। এই মেয়েটার মুখের হাসি ফুটলেই তার কষ্ট সফল। রাতে পুষ্প শাড়িটা পরে। শিমুল শুয়ে শুয়ে দেখে পুষ্পের শরীরটা কি হালকা নষ্ট হয়ে যাচ্ছে না? হয়েছে হয়তো, ভালো মন্দ খাওয়াতে পারে না বিধায় শরীর খারাপ হচ্ছে। পুষ্প শাড়ি পরে শিমুলের বুকে লুটিয়ে পড়ে। শিমুল 2 হাতে পুষ্পকে জড়িয়ে নেয়। পুষ্প আহ্লাদি গলায় বলল, সোনা পাখি। শিমুল পুষ্পর জল জল চোখের দিকে তাকিয়ে বলল, কি চাই? দাবিটা কি? ভয়ঙ্কর প্রেমিক পুরুষের দেখা চাই। শিমুল মাথা নাড়ে হাসে। প্রেমিক পুরুষ তো প্রস্তুত, এখন ইশারা দিলেই হলো। পুষ্প মাথা ঝুঁকিয়ে বলল, কেমন লাগছে বললে না যে? শিমুল তার গলার ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, বলতে হবে কেন? তুমি বরাবরই সুন্দর, আমার রানী, শিমুল ফুলের রানী। পুষ্প মাথা সরিয়ে বলল, তাও প্রশংসা করবে। প্রিয় মানুষের মুখে প্রশংসা শুনলে ভালো লাগে। তাই? হ্যাঁ। আচ্ছা, সুন্দরী রাজকন্যা, আপনাকে এত এত সুন্দর লেগেছে যে নিজেকে আপনার কাছে সঁপে দিতে ইচ্ছে করছে। আপনি কি অধম প্রজার পাগলামিগুলো সহ্য করতে প্রস্তুত? শিমুলের বলার ধরন দেখে পুষ্প খিলখিল করে হেসে ওঠে। প্রস্তুত, কিন্তু আজকে মনে হয় প্রজা নয়, তার রানী স্বয়ং তাকে জ্বালাবে। রাজকন্যা, এ তো আমার পরম সৌভাগ্য। পুষ্প শিমুলের লোমশ বুকে তার নরম ঠোঁট দিয়ে থেমে থেমে চুমু খায়। শিমুল আবেশে চোখ বন্ধ করে নেয়। পুষ্পর নাক ঘষে আস্তে আস্তে কামড় দেয়। কুটকুট করে কামড়ে শিমুলের শরীরে শিহরণ বাড়িয়ে দেয়। শিমুল আস্তে গলায় বলল, ব্যথা পাই তো জান। পুষ্প বুঝে আসা গলায় বলল, আমার ভালো লাগে। শিমুল পুষ্পের কানে ফিসফিস করে বলল, আমারও তো ভালো লাগে। পুষ্প চোখ খুলে তাকিয়ে বলল, কি? পুষ্প কোমল কবুতর সম বুকে নিজের দন্ত হালকা শুয়ে বলল, এইভাবে আদর করতে। শিমুলের আক্রমণের পরিমাণ কম হলেও পুষ্প আদরে গলায় আর্তনাদ করে ওঠে। শিমুল তার ফুলের মাঝে মজে যায়। পুষ্প আবেশে চোখ বোঝে। ছোট্ট একটা রুমে আদরে উল্লাসে মুখরিত হয়।
চারিদিকে ঘুটঘুটে অন্ধকারকে জানান দেয় শিমুল পুষ্পর টাকা কম কিন্তু ভালোবাসা বেশি। এত ভালোবাসা যেখানে সেখানে একটু কম খেলেও শান্তি। একটু টাকার অভাবে থেকে না হয় সুখে থাকুক, তাতে ক্ষতি কি? শিমুল ফিসফিস করে বলল, খুব ভালোবাসি জান, ইচ্ছে করে বুকটার ভেতর পুড়ে রাখি। পুষ্প আহ্লাদে গুঙ্গিয়ে ওঠে। এমন কাতরভাবে কয়টা পুরুষ নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে? পুষ্প শিমুল পারে। নিজেকে উজাড় করে দিতে তার একটুও সংকোচ নেই। রাতটা কেটে যায় ভয়ঙ্কর ভালোবাসায়, কিছু অপ্রকাশিত কথায়, কিছু অলিখিত অনুভূতির ছোঁয়ায়। আহা, জীবন এত সুখের কেন? চারিপাশে এত সুখের বাতাস কেন? পুষ্পকে প্রতিদিন সন্ধ্যায় শিমুল পড়ায়। পুষ্পর সামনে এইচএসসি পরীক্ষা। এই মুহূর্তে তার সাবজেক্ট ভিত্তিক প্রাইভেট পড়ার দরকার ছিল, কিন্তু টাকার অভাবে প্রাইভেট পড়া হচ্ছে না। শিমুল লেখাপড়ায় ভালো ছিল বিধায় পুষ্পকে পড়াতে সমস্যা হয় না। লেখাপড়ায় পুষ্প আগের থেকেও বেশি মনোযোগী হয়েছে। যে কোনো মূল্যেই হোক শিমুলের কষ্টের প্রতিদান দিতেই হবে। তাকে বিয়ে করেছে বলে তো শিমুলের কপালে এই দুর্যোগ নেমে এসেছে। কই রাজপুত্রের মতন দিন কাটাতো, আর এখন কি অবস্থায় দিন কাটাচ্ছে। পুষ্পর ইচ্ছা করে শিমুলের সব কষ্ট দূর করে দিতে, চোখের ক্লান্তি দূর করে দিতে। তার পরীক্ষা আর মাস 2 বাকি। পরীক্ষার সময় গ্রামে যেতে হবে। দুজনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। শিমুল পুষ্পর মাথায় হাত বুলিয়ে দেয়। পুষ্প হাসি মুখে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুলের সামনে পুষ্প সহজে কাঁদে না। তার কান্না দেখলে শিমুল খুবই মন খারাপ করে, তাই তার কষ্ট লাগে। সে লুকিয়ে বাথরুমে গিয়ে কাঁদে। পুষ্পর হাসি মুখের দিকে তাকিয়ে শিমুল বলল, কত কষ্টে রাখছি, তারপরে এত খুশির কারণ কি? পুষ্প বাচ্চাদের মতন ঠোঁট গোল করে বলল, সুখেই তো আছি। আমার হাসি মুখ দেখতে কি তোমার ভালো লাগছে না? লাগবে না কেন? তোমার হাসি মুখ দেখার জন্যই তো বেঁচে আছি সোনা। শিমুলের এই ছোট্ট আদরে ডাকে পুষ্পর মন জমজমিয়ে খুশির জোয়ার বয়। সেই খুশিতে পুষ্প তার চিকন গলায় গেয়ে ওঠে, আমি চাই না বাড়ি গাড়ি আর, তোমায় পেলে চলবে আমার। অল্প আলো থাক না ঘরে, বিলাসিতার কি দরকার। ও প্রেম প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে সে? শিমুল চোখের পলক ফেলে বলল, বাহ, সুন্দর তো। পাশের বাসার বক্সে লাগিয়ে রাখে, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আসলেই তোমার বিলাসিতার দরকার নেই? না, সবার মতো সুখে থাকতে ইচ্ছে করে না? আমার সুখেই তো তুমি। এই যে তুমি পাশে আছো, আমি বেশ সুখে আছি। এর চেয়ে বেশি সুখ কাকে বলে আমি জানি না, জানতেও চাই না। শিমুল মুগ্ধ চোখে তার মিষ্টি বউটাকে দেখে। এই ছোট্ট এক রুমের বাসায় টাকা কম ঠিক, কিন্তু ভালোবাসায় ভরপুর। যেখানে দুজনের মাঝে ভালোবাসা সর্বদা বিরাজমান, সেখানে বিলাসিতা না হলেও চলে। চলুক সময় তার গতিতে। কিছুক্ষণ কথা বলার পরে পুষ্প ঘুমিয়ে যায়। শিমুল এক ধ্যানে পুষ্পকে দেখে। মেয়েরা এমন কেন? নিজের সবটা উজাড় করে নিজেকে সুখী প্রমাণ করতে চায়। নেই কোনো আবদার, নেই কোনো ইচ্ছা, অভাবের টুস শব্দটি না করেও কেমন সব মেনে নেয়, মানিয়ে নিতে অক্লান্ত চেষ্টা করে। শিমুল অবাক হয়ে ছোট্ট পুষ্পকে দেখে। পরিস্থিতির চাপে পড়ে কতটা বুঝতার হয়ে গেছে, কত বোঝে, কতটা ধৈর্যশীল। কি দারুণভাবে শিমুলের এই দরিদ্রতা নিজেকে মানিয়ে নিচ্ছে। কখনো ঘুরতে গেলেও কিচ্ছু খেতে চায় না, কিনতেও চায় না। শিমুল এটা সেটা কিনে দিতে চায়, কিন্তু পুষ্প কিনতে চায় না। সে তো জানে শিমুলের পকেটের অবস্থা। শিমুলের পকেটে যদি কখনো টাকায় ভরে যায়, তখন শিমুল এই নারীটার কথা ভুলবে না। শূন্য পকেটে এত ভালোবেসে শক্ত করে হাতটা আঁকড়ে পাশে দাঁড়িয়েছে, ভরসা দিয়েছে, সাহস জুগিয়েছে। এমন স্ত্রী কয়জন পায়? যে পুরুষ পায় সে নিঃসন্দেহে ভাগ্যবান। এই ভাগ্যবান পুরুষের মধ্যে শিমুল একজন। এখন রাত 3টা, শিমুলের ঘুম আসছে না। ঘুমন্ত পুষ্পর দিকে তাকায়। সারাদিন কাজ করে বাসায় এসে পুষ্পর এই মায়াবী মুখটা দেখলে সব যন্ত্রণা নিমিষেই পালায়। কত আদর লাগে এই মেয়েটাকে, এটা শিমুল ছাড়া কেউ জানে না। ঠান্ডা নিঃশ্বাস ফেলে পুষ্পর গালে কপালে চুমু খায়। শিমুল মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পুষ্পর হাত দুটো দিকে করে। এই কয়েক মাসে হাতে অনেকগুলো ফোসকা পড়েছে। অপটু হাতে রান্নাবান্না করে হাতের অবস্থা করুন। শিমুল অনেকটা সময় ধরে দাগগুলো দেখে, মাথা নিচু করে দাগগুলোতে চুমু দেয়। কপালে পড়ে থাকা ছোট ছোট চুল সরিয়ে অপলক তাকিয়ে দেখে। মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করে পুষ্পকে টেনে বুকে নেয়। মেয়েটার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, চেহারায় ক্লান্তি ভাব স্পষ্ট। শিমুলের হঠাৎ মনে হলো সে ব্যর্থ, পুষ্পর জন্যই কিছু করতে পারছে না।
কত অফিসে একটা চাকরির খোঁজে গেল, কেউ চাকরি দিতে চায় না। আর দেবেই বা কেন? নেই কোনো পূর্ব অভিজ্ঞতা, নেই মামা, নেই মানি, চাকরি পাবে কোন ভিত্তিতে? একটা চাকরির জন্য কত মানুষের পায়ে পায়ে ঘুরছে তা আল্লাহই ভালো জানে। আপন লোকেরা শিমুলকে তার অবস্থান বুঝিয়ে দিয়েছে, চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে সমানে সমানে তাল মিলিয়ে চলতে না পারলে লোকসম্মুখে পরিচিত বলার দরকার নেই। এতে নাকি বড় লোক নামের বন্ধু পরিচিতির সম্মান নষ্ট হয়। এত টেনশন শিমুলা নিতে পারে না। বাসাটা পাল্টানো দরকার। পাশের রুমে সারাক্ষণ জোরে জোরে গান বাজায়, এত শব্দে পুষ্পর পড়া হয় না। গলির বাসার রুমের সামনে দিয়ে বাজে ছেলেদের অবাধ চলাফেরা। সে সারাদিন বাসায় থাকে না, পুষ্পকে একা রেখে গিয়ে চিন্তায় থাকতে হয়। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, সকালে কাজে যেতে হবে। আসলে গার্মেন্টসে মানুষ পেরে কাজ করে না, বিপদে পড়েই গার্মেন্টসে মুখী হতে হয়। এই যে গার্মেন্টস আছে বলে তো শিমুল পুষ্প দুমুঠো ভাত খেতে পারছে। বিপদের পথে এই খারাপ উপাধি পাওয়া গার্মেন্টস গরিবদের ভরসা। শিমুল তপ্ত শ্বাস ফেলে পুষ্পর গায়ে কাঁটা দিয়ে দেয়। শওকত হাওলাদার কপালে হাত দিয়ে বসে আছে। চোখ বন্ধ করেও তার মনে হচ্ছে চারিদিকে বিপদ কিলবিল করে ছুটে আসছে। আহা, এখন শিমুলের শূন্যতা বেশ টের পাচ্ছে। ছেলেটা যে তাকে কোনো টেনশন দিত না, এটা এখন বুঝতে পারছে। সেদিন হাঙ্গামা থেকে বিরোধী দলের নেতা তার নামে মিথ্যা মামলা সাজিয়ে থানায় কেস করেছে। যদি কেস জিতে যায় তাহলে ওনাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত করা হবে। ওনার মাথায় কিচ্ছু ধরছে না। একবার ভাবে শিমুলকে ফোন করবে, আর একবার ভাবে না। মজিব হাওলাদার ছেলের কাছে এসে দাঁড়ায়। কি করবি, কিছু ভেবেছিস? বাবার গলা শুনে শওকত হাওলাদার চোখ মিলে তাকায়। কি করব? আপনি আর আম্মা বলেন কি করা দরকার। খুব তো ছেলেটার পিছনে লেগেছিলেন, এখন সবকিছু সামলান। মজিব হাওলাদার নিজেও শিমুলের শূন্যতা টের পাচ্ছে। কাচমাচো করে বলল, আমার একার দোষ নেই, কিন্তু তুই সেদিন বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলি। শওকত হাওলাদারের মাথার রক দপদপ করে জ্বলে ওঠে। হাতের লাঠি ভেঙে গেলে এটার মূল্য বুঝতে আর তার বেগ সামলাতে কেমন লাগে এটা শওকত হাওলাদার হাড়ে হাড়ে টের পাচ্ছে। একটা বিয়েই তো করেছিল, আর সবাই মিলে কি মানসিক অত্যাচারটা না করেছে। ভুল হয়ে গেছে, এই ভুল শোধরানোর উপায় কি? শিমুলকে ছাড়া রাজনৈতিক কাজে টেকা মুশকিল মনে হচ্ছে। মুন্নির 7 মাসের সাধের অনুষ্ঠান। পুষ্প আর শিমুলকে বারবার ফোন করে যেতে বলেছে। অনেকদিন যাবৎ যেতে বলেছিল, পুষ্প এই সেই বাহানা দিয়ে না করে দিয়েছে। কিন্তু এবার না গেলে ব্যাপারটা আসলেই খারাপ দেখায়। পুষ্পর বাবা মাও আসবে, অনেকদিন হলো বাবা মাকে দেখে না, খুব ইচ্ছা করছে তাদের দেখতে। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে তার মনের ভাব বোঝার চেষ্টা করছে। পুষ্প বই গুছিয়ে পাশের টুলে রাখে। কি করব, যাওয়া উচিত না? শিমুল মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু এমন সময় অনুষ্ঠানটা হচ্ছে একদম মাসের শেষে, হাতে টাকা নেই, কিভাবে কি করব বলো তো? পুষ্প নিজেও শিমুলের পকেটের খবর জানে। মুন্নির বাসায় গেলে টাকার দরকার, এই মুহূর্তে এত টাকা নেই। সে কিছুক্ষণ ভেবে তার মোবাইল হাতে নিয়ে বলল, এটা বিক্রি করে দাও। শিমুল মোবাইলটার দিকে তাকায়, তার কিনে দেওয়া ফোনটা। যেদিন কিনে দিয়েছিল পুষ্প কি খুশি হয়েছিল, আর আজকে বলছে ফোনটা বিক্রি করে দিতে। সে অসন্তোষ গলায় বলল, মাথা খারাপ। পুষ্প মুচকি হেসে বলল, মাথা খারাপের কি আছে? আপুকে দেখতে যাব, টাকা লাগবে না? আর তুমি তো সারাদিন পাশেই থাকো, এত দামি মোবাইলের কি দরকার? তাই বলে বিক্রি করে দেবো? আরে সমস্যা নেই, আমার মোবাইলের দরকার নেই বিধাই তো বলছি। না, কারো কাছে ধার নিলেই হবে। পুষ্প রাজি হয় না, তার জেদ জিতে যায়। 18,000 টাকার মোবাইল মাত্র 4,000 টাকার মোবাইল বিক্রি করে দেয়। সকাল সকাল দুজনে রেডি হয়ে মুন্নিদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। 5 রকমের ফল আরও হাবিজাবি কিছু নিয়ে শিমুল আর পুষ্প মুন্নির বাসায় যায়। মুন্নি বোনকে পেয়ে খুব খুশি। রোকসানা আর মিজান মেয়েকে জড়িয়ে ধরে। রোকসানা হাপুস নয়নে কতক্ষণ কাঁদে, বারবার বলে, তোর একই অবস্থা, শুকিয়ে গেছিস কেন? মুন্নির হাজব্যান্ড নিজেদের বাড়ি, সাফিনের বাবা মা সহ আরও আশেপাশের অনেকেই দাওয়াত করা হয়েছে। মুন্নির হাজব্যান্ড এক ফাঁকে সবার সাথে শিমুলের পরিচয় করে দেয়। বোনকে দেখে পুষ্পর মনটা ফুরফুরে হয়ে যায়, কিন্তু এই ফুরফুরে মেজাজ বেশিক্ষণ ভালো থাকে না। ড্রয়িং রুমে পা দিয়েই শুনল সাফিনের মা একজনের সাথে বলছে, আরে এই মেয়েটাকে তো আমার ছেলের বউ করতে চেয়েছিলাম। ওই যে ছেলেটা সোফায় বসে আছে, ওইটাই এর বর। ভাবো, আমার রাজপুত্রর মতন ছেলেকে ফিরিয়ে কাকে বিয়ে করলো? মহিলাটা বলল। সাফিনের মা তালে তাল মিলিয়ে বলল, হ্যাঁ সেটাই।
পুষ্পার মুখ মুহূর্তেই থমথমে রূপ ধারণ করেছে। পিছন ফিরে দেখে রক্সনা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। পুষ্প মুচকি হাসার চেষ্টা করে, কান্না আড়াল করতে বাথরুমে ঢুকে যায়। ইস, এত কান্না পাচ্ছে কেন? পুষ্প কেঁদে মুখ ধুয়ে বের হয়। তখনই ঘটে আর এক ঘটনা। মুন্নিদের বিল্ডিং এর এক দম্পতি আসে, নাম মিরাজুল হক। ড্রয়িং রুমে সবাই বসে কথা বলছে। উনি এসে শিমুলকে দেখে চমকে যায়। শিমুলও চমকে ওঠে। মিরাজ সাহেব সবার সামনেই বলে, আরে শিমুল যে, তুমি এখানে? মুন্নির শ্বশুর বলে। শিমুলের গলা শুকিয়ে আসে। আর চোখে পুষ্পকে দেখে। পুষ্প কাটকাট চোখে তাকিয়ে আছে। মিরাজ সাহেব বলল, আরে আমার গার্মেন্টসে সিকিউরিটি গার্ডের কাজ করে, আমি চিনব না? ওনার উত্তর শুনে সবাই থমকে যায়, বিশেষ করে রোকসানা আর মিজান শেখ। পুষ্প মাথা নিচু করে বসে থাকে। মুন্নির হাজবেন্ড পরিস্থিতি সামাল দিতে বলল, শিমুল আমার ভাইয়ের ভাই লাগে। আসেন মিরাজ কাকা, বসেন। মিজান ভ্রুকুটি করে শিমুলের দিকে তাকায়। ওনার তাকানো দেখে মনে হচ্ছে শিমুল কোনো আবর্জনা, তার থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মুন্নির হাজবেন্ডের কাছে গিয়ে বলল, তোমার ভাইরা আমার গার্মেন্টসে সিকিউরিটি গার্ডের কাজ করে, কিভাবে সম্ভব? পুষ্প আর শিমুল মিরাজ সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে। দেখে মুন্নির হাজবেন্ড বলল, কাকা বসেন না, খাবারের ব্যবস্থা কর। শাফিনের মা থামলেন না। নিচু গলায় মুন্নির শাশুড়িকে বলল, আমার রাজপুত্রকে ছেড়ে গভর্নমেন্টসের কর্মীকে বিয়ে করেছে। আজকালকার মেয়েদের রুচি কি ভাবা যায়? মুন্নির শাশুড়ি বলল, মুন্নির বোন মুন্নির মতোই ভালো ভেবেছিলাম, কিন্তু আমি তো দেখি ঘোমটার নিচে পোংটার বাসা। শাফিনের মা মুখ ঝামটা দিয়ে বলল, আল্লাহ বাঁচিয়েছে, হেমন মেয়ে বিয়ে করায়নি। দেখেন মিরাজ সাহেব কেমন করে তাকাচ্ছে। মুন্নির শাশুড়ি কম যায় না। উনি বললেন, গার্মেন্টসের সিকিউরিটি গার্ড কিনা আমার ছেলের ভাইরা? ভাবলেই তো গাটা ঘিন ঘিন করে ওঠে। ছি ছি ছি। রোকসানা পুষ্পর হাত ধরে নিয়ে যায়। বারান্দায় গিয়ে পুষ্পর দিকে তাকায়। পুষ্প মাথা নিচু করে তাকিয়ে আছে। তার মাকে বলা মিথ্যা কথাটা এইভাবে বেরিয়ে আসবে সে কল্পনাও করেনি। রোকসানা বলল, এই তাহলে শিমুলের কোম্পানির চাকরি? পুষ্প জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আম্মা আসলে আমি বুঝতেছিলাম না কিভাবে তোমাদের সত্যিটা বলবো। রোকসানার ঠোঁট তিত্তির করে কাঁপে। তোর জামাই গার্মেন্টসে কাজ করে, শেষ পর্যায়ে এসব শুনতে আর দেখতে হলো? পুষ্প রোকসানার চোখে চোখ রেখে বলল, আমার গার্মেন্টসে কাজ করা কি খারাপ? পুষ্প, তোর মাথা কি ঠিক আছে? রাজরানীর মতো থাকতে পারতি, আর এখন কোন না কোন বস্তিতে থাকিস। পুষ্প চোখ পানিতে ভরে ওঠে। বস্তিতে থাকলেও আমি সুখে আছি। মানুষের মুখ তো আর ধরে রাখা যায় না। শাফিনের মা আর মুন্নির শাশুড়ি এতক্ষণ কি বললো এগুলো শুনিসনি? পুষ্প কোনো কথা বলে না, ফ্যাল করে তাকিয়ে থাকে। রোকসানাই বলে, তোর জন্য আমাদের লজ্জা পেতে হচ্ছে। মুন্নির না জানি কত কথা শুনতে হয়। পুষ্প থমকে যাওয়া মুখে বলল, আম্মা আমার জন্য তোমাদের লজ্জা পেতে হচ্ছে, তাহলে আসতে বললে কেন? তখন কি জানতাম নাকি শিমুল গার্মেন্টসে চাকরি করে? পুষ্প আর কিছু বলল না, পাথর চোখে তার আম্মাকে দেখে। রোকসানা পুষ্পর হাত ধরে বলে, মা রে, তোকে তো প্রতিষ্ঠিত ছেলের কাছেই বিয়ে দিতাম। বিয়ের পরে আর কোনো টেনশন থাকতো না, কিন্তু এখন যে তোকে নিয়ে অনেক চিন্তা হয়। পুষ্পর মনে অপমানের ছোড়া দগদগ করে জ্বলে ওঠে। মায়ের কষ্টটাও বুঝতে পারে। কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে যায়। শিমুল তখনও সোফায় স্তব্ধ হয়ে বসে আছে। পাশের সোফায় শাফিনের মা মুন্নির শাশুড়ি এটা সেটা বলে যাচ্ছে। পুষ্প কিছু বলার আগে মুন্নি টেনে ধরে তাকে রুমে নিয়ে যায়। শিমুল গার্মেন্টসে কাজ করে? গার্মেন্টস কি মানুষ কাজ করে না? যারা গার্মেন্টসে কাজ করে তারা কি মানুষ না? সবার এমন প্রতিক্রিয়া মানে কি? পুষ্প শান্ত গলায় বলল, হ্যাঁ করে তো, গার্মেন্টসে কাজ করে। জানলে কি আমাদের দাওয়াত দিতে না? পুষ্পর কথায় মুন্নি দমে যায়। আস্তে করে বলল, রাগ করিস কেন? পুষ্প মুন্নির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, রাগ করি না তো আপু। আমার জামাই গার্মেন্টসে কাজ করে, আমার কি রাগ মানায়? পুষ্প ড্রয়িং রুমে আসে। তেজি রাগে শিমুলের চোখে বর্ণ সে কখন থেকে লাল হয়ে আছে, কিন্তু সে নির্জীব, মাথা নিচু করে সবার কথা শুনছে, কিন্তু কোনো প্রতিবাদ করছে না। দুপুরে খাবার রেডি হলে মিরাজ সাহেব শিমুলের সামনে দাঁড়িয়ে বলল, খেতে আসো, যা বেতন পাও তা দিয়ে আর যাই খাও, এই ভালো খাবার পাবে না। শিমুল হাত পা কেঁপে ওঠে, শরীর ঝাঁকিয়ে রাগ বেরিয়ে আসতে চায়। পুষ্প পাশে এসে ছলছল চোখে তাকিয়ে আছে। শিমুল ঠান্ডা গলায় বলল, স্যার
আমরা কি না খেয়ে থাকি? মিরাজ সাহেব কিছু বলার আগে সাফিনের মা গলা বাড়িয়ে কথা বলেন। পুষ্পকে বউ করতে না পারায় ক্ষোভ যেন এক্ষুনি মিটিয়ে নিচ্ছে। আরে খাবে না কেন, কিন্তু এমন রাজকীয় খাবার কিভাবে খাবে মিরাজ ভাই? ওর বেতন কত? ধনী গরিবদের অপমান করার সুযোগ পেলে যেন সুদে আসলে পূরণ করে নিতে চায়। মিরাজ সাহেবও ব্যতিক্রম না, মুচকি হেসে বলল, বেশি না, 7,500। সাফিনের মা খ্যাক করে হেসে ওঠে। আমাদের বাড়ির কাজের লোকটার বেতন 10,000। শিমুল পুষ্পর দিকে তাকায়। পুষ্প শিমুলের রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে যেন শিমুলের ভিতরটা পড়তে পারল। আস্তে করে বলল, চলো। শিমুল সবার দিকে একবার তাকিয়ে পুষ্পর হাতটা ধরে বেরিয়ে আসে। রোকসানা মুন্নি বাধা দিল, তারা দাঁড়ায় না। যেখানে সম্মান নেই সেখানে থাকার প্রশ্নই আসে না। শিমুল আর পুষ্প রাস্তায় নেমে পড়ে। পুষ্প সেই কখন থেকে কাঁদছে। শিমুল কিছু বলছে না, মুখে রাজ্যের অন্ধকার। মেলা বসিয়ে চুপ করে আছে। শিমুল পুষ্পকে নিয়ে সামনে একটা হোটেলে যায়। দুজনে না খেয়ে আছে। এত অপমানের পরে ওই বাড়িতে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। পুষ্প কাচুমুচু করে বলল, আমি খাবো না। শিমুল চেয়ারে বসতে বসতে বলল, আমি খাবো, খুব ক্ষুধা পেয়েছে। পুষ্প শিমুলের শুকনো মুখের দিকে তাকিয়ে আবার কেঁদে দেয়। রাতে পুষ্পর মন ভালো করতে শিমুল রাতে ঢাকা দেখায়, হাসাতে চায়। শিমুলের মুখের দিকে তাকিয়ে পুষ্পও হাসে। ঘুমাতে গিয়ে শিমুল বলল, এই পুষ্প, আমি তোকে রানীর মতো রাখতে পারছি না। আসলে আমি তোর লাইফটা শেষ করে দিলাম। শিমুলের চোখের পানি পুষ্পর নজর এড়ায় না। ছেলেটা কাঁদছে, বোবা কান্নায় যে কোনো শব্দ নেই। থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে আর প্রশস্ত বুকটা কাঁদছে। প্রিয় পুরুষের এমন ভেঙে যাওয়া পুষ্প সয় না। নিজেকে সামলে আলতো করে হাসার চেষ্টা করলো। শিমুলের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, দূর, এসব কি কথা? আমি তো বেশ সুখে আছি। শিমুলের রানীর কি দুঃখ থাকবে? সে তো নিজেই রানী। তুমি মন খারাপ করো না তো। শিমুল ভেজা চোখে পুষ্পর দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত বুঝতার। আসলে পরিস্থিতি মানুষকে বুঝতার বানিয়ে দেয়। শিমুল উঠে দাঁড়ায়। পুষ্প অবাক হয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছ? শিমুলের চোখ ভরে জল আসে। পুষ্পর সামনে এসব কান্না টান্না করা যাবে না। পুরুষদের কান্না দেখানো কোনো ভালো কাজের মধ্যে পড়ে না। পুরুষটা কাঁদবে একা, অন্ধকারে, খুব গোপন ভাবে। সে হাত নেড়ে বলল, আসছি। পুষ্প সোজা হয়ে শুয়ে থাকে। সে কিভাবে যেন বুঝে গেছে শিমুল বাইরে গিয়ে ইচ্ছা মতন কাঁদবে। তার নিজেরও কান্না আসে। বালিশ মুঠো করে ধরে ফুপিয়ে ওঠে। তার জন্যই তো শিমুলকে এত অপমান সইতে হলো। আহা, টাকা, টাকা যে কি যার নেই সে বোঝে। 10 টাকার যে কি মূল্য নিম্নবর্তীরাই বোঝে। পুষ্প মনে মনে প্রতিজ্ঞা করে যে সে একদিন শিমুলের মাথার মুকুট হবে, সবাইকে তাক লাগিয়ে দেবে। শিমুল ব্রিজের উপরে গিয়ে দাঁড়ায়। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ওঠে। আজকে দুপুরের কথাগুলো মনে হলেই মরে যেতে ইচ্ছা করে। এত অপমান! পুষ্পর করুণ মুখটার দিকে তাকালে শিমুলের দম আটকে আসে। এমন তো কথা ছিল না। তাহলে কেন সব উল্টো হচ্ছে? শিমুল দুহাত দিয়ে মাথার চুল খামচে ধরে। তার ইচ্ছা করছে এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে। আচ্ছা, এই ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পড়লে কি সে মরবে, নাকি রাস্তায় চলন্ত গাড়ির নিচে গেলেই মরণটা সহজ হবে? শিমুলের মাথার একটাই কথা কিলবিল করে, সে মরলে কি পুষ্পর জীবনের ছন্দ পাল্টাবে? ভালো বর, ভালো ঘর পাবে। যদি পাই তাহলে মরতে ক্ষতি কি? বল চোখ বন্ধ করে ব্রিজের গায়ে হেলে দাঁড়ায়। সে কি ভাবছে এসব? মরে যাবে? মরে গেলে তার পুষ্পটা কই যাবে? শিমুলকে হারিয়ে পাগল হয়ে যাবে না? পাগল মেয়ে আরো উল্টোপাল্টা কিছু করলেও অবাক হওয়া যাবে না। যাকে নিয়ে এত আয়োজন সেই যদি ছন্ন ছাড়া পাগল রূপ ধারণ করে তাহলে কিভাবে হবে? আর সবচেয়ে বড় কথা, এমন কিছু করলে শিমুল প্রেমিক হিসাবে ব্যর্থ হয়ে যাবে না? তার বাবা জিতে যাবে না? ধুর, পাগলের মতন কি সব ভাবছে। সে মরবে কেন? সে তো বাঁচতে চায়। 1000 বছর পুষ্পর মিষ্টি মুখের দিকে তাকিয়ে হাসতে চায়। অনেকদিন পরে আঙুলের ভাঁজে সিগারেট ধরে। অর্থ সংকটে পড়ার পর এই বাড়তি খরচাটা আপনি আপনিই কমে গেছে। কি দরকার একটা সিগারেট খেলে 16 টাকা আগুনে পড়বার? নিজের দিকে তাকালে এখন শিমুলের অবাক লাগে, কত বদলে গেছে সে। সিগারেট খেয়ে মুখে চকলেট দিয়ে বাসার পথে হাঁটে। রোকসানা বিছানায় শুয়ে কাঁদছে। তার মেয়ে আর মেয়ে জামাইটা না খেয়েই চলে গেল।
বুকটা এত পুড়ছে। হঠাৎ করে শিমুল গার্মেন্টসে কাজ করে শুনে মাথা ঠিক ছিল না বিধায় কয়েকটা কটু কথা না হয় পুষ্পকে বলে ফেলেছে। এখন বুঝতে পারছে এমন করে বলা ঠিক হয়নি। আর কেউ না জানুক, তারা তো জানে শিমুল কেমন ঘরের ছেলে। বসে বসে খেলেও তার বাবার সম্পদ কমবে না। আর সে কিনা গার্মেন্টসে কাজ করছে। কার জন্য করছে? তাদের মেয়ের জন্যই তো। পুষ্পকে ভালো রাখতে তো ছেলেটা নিজের আত্মসম্মান বাজি রেখে সব করছে। কিন্তু ওনারা রাগের মাথায় যা তা বলে দুজনকে অপমান করলেন। মিজান এই নিয়ে অনেকবার পুষ্পর মোবাইলে ফোন দেয়, কিন্তু বারবার বন্ধ বলে। ওনারা মনে করে হয়তো মোবাইল বন্ধ করে রেখেছে, কিন্তু কেউ জানতে পারল না পুষ্পর ফোনটা বিক্রয় করে মুন্নিকে দেখতে এসেছিল। মেয়ের শ্বশুরবাড়ি বিধায় রোকসানা শব্দ করে কাঁদছে না। মিজান স্তব্ধ হয়ে পাশে বসে আছে। রোকসানাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। মেয়ের এই অবস্থা তারও যে খারাপ লাগছে। শুক্রবার রাতে পুষ্পর শরীর খারাপ করে। শিমুল ফার্মেসি থেকে ওষুধ এনে দেয়। সকালে শিমুল আর পুষ্পকে রান্না করতে জাগায় না। কাজে যাওয়ার সময় হলে রাতের থাকা খাবারগুলো গরম করে নিজে না খেয়ে রেখে দেয়। যে খাবারটা আছে এতে পুষ্প সকালে আর দুপুরে খেতে পারবে। এখন যদি শিমুল খায় তাহলে পুষ্প দুপুরে খেতে পাবে না। আর পুষ্প এই অসুস্থ শরীর নিয়ে রান্নাও করবে না, খাবেও না। তার মনের ভাব সে দোকান থেকে কিছু একটা খেয়ে নেবে। যাওয়ার আগে পুষ্পকে জাগিয়ে দিয়ে যায়। শিমুল দোকান থেকে বন, কলা আর চা খেয়ে কাজে যায়। তার কপালে কি আছে শিমুলের জানা নেই। মিরাজ সাহেব কি তাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে? ভাবতে ভাবতে শিমুল কাজ করে। ম্যানেজারের কাছে শুনে মিরাজ স্যার আসেনি। শিমুলের মনে কু ডাকে, যদি বাদ দিয়ে দেয় তাহলে আর একটা কাজ কই থেকে জোগাড় করবে? এত লেখাপড়া করে কি লাভ হলো? একটু কাজে লাগছে না। দুপুরে লাঞ্চ আওয়ারে সবাই খাবার খাচ্ছে। শিমুল চুপচাপ টুলে বসে আছে। পেটে এত ক্ষুধা লেগেছে যে মাথা ঝিমঝিম করছে। এত বড় দিন বন কলা খেয়ে থাকা যায়? শিমুল পেটে ব্যথা অনুভব করে। তার ভাত খেতে এত ইচ্ছা করছে, মনে হচ্ছে এক বাসায় এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবে। সে মানিব্যাগ বের করে কত টাকা আছে দেখে। অল্প টাকা আছে। তারপর ধীর পায়ে উঠে রাস্তার পাশে সস্তা একটা হোটেলে ঢোকে। হোটেলে গরুর মাংসের ঘ্রাণে মম করছে। শিমুলের মন চায় গরুর মাংস দিয়ে ভাত খেতে। গরুর মাংস যে তার খুব প্রিয়, কিন্তু পকেটে টাকা কম। মাংস খেলে টাকা বেশি লাগবে। বাসায় পুষ্প একা, তাকে ছাড়া মাংস খাওয়ার প্রশ্নই আসে না। চোখ বন্ধ করে নিজের ইচ্ছাকে মাটি চাপাতে ডিম তরকারি, ডাল আর ভাত নেয়। টেবিলে খাবার আসে, গোগ্রাসে গিলতে থাকে। ক্ষুধায় তাড়াহুড়ো করে খেতে গিয়ে গলায় খাবার আটকে কাশি চলে আসে। সামনে থেকে কেউ একজন পানির গ্লাস এগিয়ে দেয়। শিমুল পানি খায়। সামনের লোকটা বলে, এত তাড়া কিসে শিমুল, আস্তে খাও। শিমুল হাতের গ্লাস টেবিলে রেখে অবাক হয়ে সামনের মানুষটার দিকে তাকিয়ে থাকে। তার প্রাক্তন ভার্সিটির প্রিন্সিপাল সালাম হক। শিমুল ভালো ছাত্র ছিল বিদায় ভার্সিটিতে তার কদর ছিল আলাদা। সালাম হক শিমুলকে সবসময় অন্য চোখে দেখতেন। বাবার থেকে কোনো অংশে কম ভালোবাসেন না এই স্যার। কিন্তু শিমুলের জানা মতে স্যারের টাকার অভাব নেই। তাহলে এই সস্তা হোটেলে স্যার কি করছে? সে সালাম হককে সেই স্থানে আশা করেনি। অবিশ্বাস্য গলায় বলল, স্যার আপনি? সালাম হক হাসে। শিমুলের দিকে তাকিয়ে বলে, খাওয়া শেষ করো মাই ভাই, খাওয়ার মাঝে কথা বলতে নাই, ভালো কাজ নয়। শিমুল অপ্রস্তুত ভাবে ডিমের কুসুম মুখে দেয়। সালাম হক চোখ বুলিয়ে হোটেলটা দেখে। এখনো প্রায় সময়ে তিনি এই হোটেলে খাবার খেতে চলে আসে। শিমুলের অবস্থা দেখে, কাপড় চোপড়ের নমুনা দেখে তার অভিজ্ঞ চোখের পরিস্থিতি টের পাচ্ছেন। নিজের অতীতের সুন্দর সময়ের কথা মনে পড়ে যায়। তার স্ত্রী শাহিদাকে নিয়ে ঢাকায় আসার পরে কি কষ্টে দুজন দিন কাটিয়েছে। একটা রড ফ্যাক্টরিতে কাজ করে দিন কাটিয়েছে। প্রায় এই হোটেলে ভাত খেত। তাই তো এখনো মাঝে মধ্যে এখানে খেতে আসে। সালাম হকের মনে হয় দামি দামি রেস্টুরেন্টে খেয়েও এমন শান্তি লাগে না যতটা এই হোটেলে খেয়ে লাগে। ভার্সিটিতে পড়ে পাস করার পরে তখনকার স্যাররা তাকে ভার্সিটিতে চাকরি দেয়। সেই থেকে সালাম হকের দিন ঘুরেছে। আজ সে এই ভার্সিটির প্রিন্সিপাল। কত টাকা, বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু অতীতের কথা মনে হলে বুকে চিনচিন করে ব্যথা করে ওঠে। শিমুল খাওয়া শেষ করে। তার কেন জানি স্যারের দিকে তাকাতে লজ্জা লাগছে। সালাম হক ওয়েটারকে ডেকে দধি অর্ডার করে। দধি আসলে খেতে খেতে বলে, বুঝলে শিমুল, এটা হলো আমার প্রিয় হোটেল। এই হোটেলে ডাল, আলুর ভর্তা, শুটকির ভর্তা, সবজি সব আমার প্রিয় খাবার। স্যারের কথা কি বলা যায় শিমুল খুঁজে পায় না। প্রতি উত্তরে একটু হাসার চেষ্টা করে। সালাম হক নিজেই বলে, তুমি এইখানে যে? শিমুল দ্বিধায় পড়ে যায়। গার্মেন্টসের কথা বলা উচিত কিনা বুঝতে পারছে না। মাথা চুলকে বলল, স্যার কাজ করি। সালাম হক শিমুলের মনের ভাব বুঝতে পারেন। তিনি খুব স্বাভাবিকভাবেই বললেন, কোন গার্মেন্টসে?
শিমুল থমকায়, লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে। স্যার বুঝে গেছে এই স্যারই শিমুলকে লেকচার হিসেবে ভার্সিটিতে জয়েন করার কথা বলেছিল। তখন শওকত হাওলাদারের কথায় সব ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল। সে মাথা নিচু করে টেবিলে থাকা সস্তা টিস্যু প্যাকেটের দিকে তাকিয়ে থাকে। সালাম হক শিমুলের লজ্জা মাখা মুখ দেখে বলল, সামনের গলির পরে যে রোড ফ্যাক্টরিটা আছে না, আগে আমি ওইটাতে কাজ করতাম। যা টাকা পেতাম তা দিয়ে নিজের পড়া চালাতাম আর তোমাদের ম্যাডামকে নিয়ে থাকতাম। স্যারের কথাগুলো শুনে শিমুল অবাক হয়ে তাকায়। স্যারের বর্তমানে যা অবস্থা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। স্যার রড ফ্যাক্টরিতে কাজ করছে। শিমুলও ভাবতো না যদি না স্যার নিজে মুখে না বলতেন। শিমুল আস্তে করে বলল,